জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 4-এ। আপনাদের স্বাগত, সাথে আছে আমি আহমেদ রেজা। দর্শক, আর ফেমাসের আয়োজন মানে একটু ভিন্ন পর্ষা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। ব্যর্থ কিন্তু আজকেও ঘটছে না, ঠিক যুক্ত রয়েছেন বেশ দারুণ কিছু অতিথি। তবে তাদের সাথে যুক্ত হওয়ার আগে আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই। আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে যে কোনো ধরনের প্রশ্ন এবং মন্তব্য কিন্তু করতেই পারেন আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার সারথিদের কাছে। আমি আপনার হয়ে সেই প্রশ্ন ছুড়ে দেব আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের কাছে। এবং আজকে দর্শক আমার সাথে যুক্ত রয়েছেন বেশ কিছু মাস্টার মাইন্ড, একদম মাস্টার মাইন্ড যুক্ত রয়েছেন, এবং যাদের সাথে আপনাদের পরিচয়টা ঠিকঠাকভাবে করিয়ে দিতে চাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন দারুণ গুণী অভিনেত্রী, আমার ভীষণ পছন্দের আজমেরি হক বাঁধন। আপনাকে স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি দুর্দান্ত আছি, খারাপ থাকার কোনো অপশন নাই। আজকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমি জানি একটু পরে থামস আপ দিবে সবাই, যে এত গুণী মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন। দর্শক, সেই তালিকায় যুক্ত রয়েছেন দুর্দান্ত একটা নাম, নাসিরউদ্দিন খান, অভিনেতা। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসে। ধন্যবাদ। ভালো আছেন নিশ্চয়ই? আমি ভালো আছি, আর আপনি তো দুর্দান্ত আছেনই। আমি আপনাদেরকে পেলে ভালো লাগে এবং আমার মস্তিষ্কটা খুব প্রসারিত হয়, ব্যাপ্তিটা বাড়ে, এবং সেই ব্যাপ্তিটা বাড়ার যে তালিকাটা নিশ্চয়ই দর্শক তালিকায় যারা দর্শক সারিতে যারা রয়েছেন তারা ভালো লাগবে, কেননা এই নামটি অনেক পছন্দের। আমাদের গুণী অভিনেত্রী জাকিয়া বারী মম, স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? জি ভালো আছি, আপনিও ভালো আছেন? একদমই ভালো আছি। আপনাদেরকে পেয়ে না খারাপ না থাকার কোনো ভালো না থাকার কোনো অপশন নেই। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন আরও একজন মানুষ, যিনি আসলে ক্যামেরার পেছনে থাকেন, যিনি আসলে পরিচিত করেন এবং দিন শেষে ফেমাস বানান। এবং ফেমাস বানানোর কারিগর রেজওয়ান শাহরিয়ার সুমিত, চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের এই আয়োজনে একটা কমন প্রশ্ন থাকে সুমিত ভাই, আমি কমন প্রশ্নটা আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আর ইউ ফেমাস? অ্যাবসলিউটলি নট। আমার মনে হয় না যে আমি ফেমাস শব্দটার যে অর্থ সেটা আমার মনে হয় না যে সুমিত ফেমাস বলা যেতে পারে। আচ্ছা, আর ফেমাস হতেও চাই কি না সেটাও একটা কোয়েশ্চেন। আমার কাছে মনে হয় যে আমি সিনেমা বানাই, সেই সিনেমাটা দর্শক দেখুক, সিনেমাটা সবাই জানুক চিনুক, আমি ক্যামেরার পেছনেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এবং আমার কাজের মাধ্যমে যেন মানুষ আমাকে চেনে, সেটা আমি সবসময় চাই। কাজের মাধ্যমে মানুষ যেন আপনাকে চেনে, এবং আপনি আসলে দিন শেষে অনেককে চেনান আপনার কাজের মাধ্যমে, সেই কারণেই আপনি আসলে নানান কারণে ফেমাস। এবং একটা কথা আমরা সবসময় ক্লারিফিকেশন দিই, আমরা একটু আগে বলছিলাম ইন্ট্রোতে, যে আমরা বিশ্বাস করতে চাই পৃথিবীর সব কিছু একশোটা সময় চলে যাবে, শুধু কাজটাই থেকে যাবে, এবং কাজটাই হচ্ছে ফেমাস। ফেমাস শব্দটা আমাদের এখানে রূপক অর্থে। মম, আপনাদের এই অনুষ্ঠানে যখন এসেছি এবং বিশেষভাবে মাস্টার টিমের সাথে যখন এসেছি, মাস্টার মাইন্ড হিসাবে, এক্স্যাক্টলি, তো সেই জায়গা থেকে আমি আজকে একটু কনফিডেন্টলি বলতে পারি কিছুটা ফেমাস। ইউ আর অবশ্যই দীর্ঘ সময় বাংলাদেশকে সার্ভিস দিয়ে যাওয়া একজন মানুষ, একজন গুণী অভিনেত্রী, মানে অবশ্যই ফেমাস। থ্যাংক ইউ, কৃতজ্ঞতা দর্শকের প্রতি। খান, একই প্রশ্ন। হ্যাঁ, আমি ফেমাস। আমি জন্মসূত্রে ফেমাস। আচ্ছা, আমি হচ্ছে, আমরা 6 ভাই বোনের মধ্যে সবার ছোট। আমি তাদের সন্তান তুল্য ভাই। আমার বড় ভাই যখন, মানে এই ভালোবাসা তো আছেই ভাই বোনের, আবার আমার বড় ভাইয়ের যখন বিয়ে হয় তখন আমার বয়স 6-7। আচ্ছা, তখন আমার ভাবিকে যখন আমরা দেখতে যাই তখন আমাকে আমার ভাবির কোলে বসিয়ে দেয়। তো আমার ভাবি দেবর রিসিভ করে না, আমার ভাবি রিসিভ করছে একটা সন্তান। তো তখন থেকে আমার ভাবি, এরপরে যেগুলো আসতে থাকে 4টা ভাবি, ওরা আমাকে ওভাবে দেখছে। তারপর যখন তাদের সন্তানরা আসে, তারাও ওই একই ইয়েতে পড়ে আমাকে ওভাবে পছন্দ করে, বা ভালোবাসা আদর একটা বিষয়। আবার এখন ওদের ছেলে মেয়েরা আছে যেগুলো আমার নাতিপুতি, একই অবস্থা। তাহলে আমি আসলে পারিবারিকভাবে জন্মসূত্রে ফেমাস। বাট কাজের জন্য আপনি ফেমাস। আপনার কাজটাই কেমন জানি আলাদা একটা ভাইব তৈরি করে সকল কাজে, যখন আপনি প্রেজেন্ট থাকেন যে কোনো কিছুতে। আচ্ছা, নাসিরউদ্দিন খান আছে, ব্যাপারটা বোঝা যায় না? বাঁধন, আসলে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব আলাদা একটা মানে স্বকীয়তা আছে, পরিচয় আছে,
যার যার ক্ষেত্রে সে আমার কাছে মনে হয় যে ফেমাস, যে কাজটা করছে সে যদি সেই কাজটাকে সঠিকভাবে করতে পারে আলটিমেটলি গিয়ে সে সেই সেক্টরে আসলে ফেমাসই হয়। সো আমরা আমাদের কাজটা করে যাচ্ছি, আমরা এখানে যারা আছি আসলে, সো দর্শক আমাদেরকে চিনছে, জানছে, কাজ পছন্দ করছে, ভালোবাসছে, সেটা তো অনেক বড় পাওয়া। একদমই তাই, এবং সেই কাজটাই না আসলে দিন শেষে আমরা মানুষকে জানাতে চাই আরিফ ফেমাসের এই আয়োজনের মাধ্যমে, এবং আমরা বলতে চাই এই কাজটা দিন শেষে আপনাদের কাজটা আমাদেরকে হাসায়, আমাদেরকে কাঁদায়, আমাদেরকে অনুপ্রাণিত করে, মন খারাপ করে, এবং আমরা যখন অনুপ্রেরণা চাই মাঝে মধ্যে আপনাদের কাজ থেকে মনে হচ্ছে যে এরাই তো আসলে বাংলাদেশ, এরাই তো আমাদের মানুষ যারা আমাদের প্রতিনিধিত্ব করছেন আপনাদের কাজের মাধ্যমে। এবং সেই প্রতিনিধিত্বের জায়গাতে শুধুমাত্র কাজ যখন বাংলাদেশের মানুষের কাছে থাকে সেটা যেমন একটা গর্বের, সেটি যখন পৌঁছে যায় বিশ্ব প্রেক্ষাপটে তখন তো সেখানে গর্বে বুকটা না বড় হয়ে যায়। আরে এই যে সিনেমাটা দেখা যাচ্ছে ওই সিনেমাটা তো আমার সিনেমা, আপনি তৈরি করছেন, আপনারা সবাই করছেন, বাট ওইটার আমি অংশীদার, আমি মালিক। ফলে সেরকম একটা কাজ হয়েছে যে নেদারল্যান্ডসের রটেরডামে চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জয় জয়কার এনে দিয়েছেন আপনারা সবাই মিলে আপনাদের কাজের মাধ্যমে। এবং যখন বলছি না যে বুকের ছাতিটা ফুলে যায়, বেড়ে যায়, সেটার কারণ হচ্ছেন আপনাদের কাজের মাধ্যমে সেটা হয়েছে। এবং সেখানে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ডটাও জয় হয়েছে, বাংলাদেশ করেছে, আমি সেটার অংশীদার। সুমিত ভাই, আমি কি অংশীদার? অ্যাবসলিউটলি। কেন আমি অংশীদার? অ্যাবসলিউটলি। প্রথমত হচ্ছে আমার মাস্টার যে ছবিটা সেটা কিন্তু একেবারেই বাংলাদেশের গল্প বলে, খুবই লোকাল একটা স্টোরি, একটা উপজেলা লেভেলে একজন শিক্ষকের চেয়ারম্যান হয়ে ওঠা এবং তারপর ক্ষমতার চেয়ারে বসে তিনি যে আস্তে আস্তে পরিবর্তিত একজন মানুষের হিসাবে আমরা তাকে দেখি। তো এই ছবিতে যে চরিত্রগুলো, একজন উপজেলা চেয়ারম্যান, একজন ইউএনও, একজন ধরেন মেম্বার, এমপি, পুলিশের ওসি, চায়ের দোকানদার, নৌকার মাঝি, সো এরা সবাই আমাদের খুবই পরিচিত মুখ। জি। তো বাংলাদেশের মানুষকেই এই ছবি ভীষণভাবে রিপ্রেজেন্ট করে। এবং আমাদের যখন অ্যাওয়ার্ডটা অ্যানাউন্স হলো রটারডামের সেই শেষ দিনে বড় স্টেজে, তখন কিন্তু জুরিরা তাদের ডেলিবারেশনে বলেছেন যে এই ছবিতে যারা লিড অ্যাক্টর তাদের পারফরমেন্স ভীষণভাবে তাদেরকে নাড়া দিয়েছে, সেটা সত্যি। কিন্তু এছাড়া ওনারা ভীষণভাবে প্রশংসা করেছেন এই ছবির যারা সেকেন্ডারি অ্যাক্টর বা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টর যারা, একটা পলিটিক্যাল ড্রামা, সো একটা পলিটিক্যাল ড্রামার ক্যানভাসটা অনেক বড়, সেখানে শত শত মানুষ কাজ করেছে। আমরা একটা নির্বাচনের দৃশ্য দিয়ে শুরু করেছি ছবিটা। তো এই সাধারণ মানুষের যে রিপ্রেজেন্টেশন, আমরা এটা শ্যুট করেছি টাঙ্গাইলে, মধুপুর ধানবাড়িতে, সেখানকার বহু মানুষ এই ছবিতে কাজ করেছে। সো তারা তো ডেফিনেটলি এই ছবির অংশীদার বা স্টেক হোল্ডার। এবং আপনি একজন বাংলাদেশি হিসাবে নিশ্চয়ই সিনেমাকে সাপোর্ট করেন, প্রমোট করেন, সিনেমা দেখেন এবং যে কোনো ডায়ালগে পার্টিসিপেট করেন, আমাদেরকে দাওয়াত দিয়েছেন এখানে। সো অবশ্যই আপনি একজন স্টেক হোল্ডার এবং আপনার মাধ্যমে সারা দেশের মানুষ আবার নতুন করে মাস্টারকে চিনছে। সো ধন্যবাদ। একদমই তাই। এবং 56,000 বর্গমাইলের পুরো দেশেই আমাদের পুরো মানুষরাই এই সিনেমার অংশীদার। আপনি যখন যেখানে গিয়ে বিদেশের যেই প্রেক্ষাপটে যেখানেই তুলে ধরবেন তখনই আমি অংশীদার, এবং সে কারণেই হচ্ছে যে দিন শেষে আমি বাংলাদেশি। আমি একটু ফিরতে চাই নাসিরউদ্দিন খান আপনার কাছে, যে আমরা যখন বলছিলাম যে এই সিনেমার অংশীদার আপনি, এবং এই সিনেমার সমীর ভাই একটু বলছিলেন যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে। রাজনৈতিক প্রেক্ষাপট যখন হয় বাংলাদেশের কনটেক্সে, শব্দটা বাংলাদেশের কনটেক্সে না বলে যদি আমি বলি দক্ষিণ এশিয়ার কনটেক্সে, এই রাজনীতি ব্যাপারটা খুবই লোভনীয়, এবং রাজনৈতিক প্রেক্ষাপটে গল্প সবসময় অনেক চমকপ্রদ হয়। আমরা দেখেছি যে দক্ষিণ এশীয় অঞ্চলে আরও অনেক সিনেমাই কিন্তু জনপ্রিয় হয়েছে। কোনো না কোনোভাবে আমাদের এই রাজনৈতিক প্রেক্ষাপটে সিনেমা কম হয়েছে। আমাদের এখানে এত দুর্দান্ত ব্যাপার স্যাপার আছে, কিন্তু সেই তুলনায় সিনেমা কম হয়েছে। আপনি কি উপভোগ করেছেন? আমি জানি আপনি একজন দুর্দান্ত অভিনেতা এবং আপনার উপভোগ্য হতে হয় ক্যারেক্টারগুলো। হ্যাঁ, অবশ্যই উপভোগ করেছি। কেন উপভোগ করেছি? কারণ এখানে মানে আমার করা অন্যান্য যে চরিত্রগুলো ছিল আগের তার থেকে ভিন্ন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই শ্যুটটা করার আগেই আমি আরেকটা কাজ করেছিলাম 840, ওটাও রাজনৈতিক প্রেক্ষাপট। এক্স্যাক্টলি। কিন্তু এটার সাথে এই ক্যারেক্টারটা অনেক পার্থক্য। তো প্রথম লোভনীয় হওয়ার কারণ হচ্ছে ওটা। আর রাজনৈতিক ব্যাপারগুলো এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের দেশের খুব কমন। আমরা এটা 10 বছর আগেও দেখেছি, 20 বছর আগেও দেখেছি। মানে এগুলা আমরা দেখি আর কি, এ ধরনের ঘটনা। যে মনে করেন একটা সৎ মানুষ একটা ক্ষমতায় চলে আসলো, কোনো একটা ক্ষমতার কেন্দ্রে চলে আসলো, তখন তাকে যে অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়,
এগুলো তো মনে করেন ভাই এসে কোনো একটা তদবির নিয়ে আসলো বা এই ধরনের আরো অনেক কিছু আর কি, যেটা তার জায়গা থেকে যায় না, এথিক্যাল জায়গাতে হিট করে আর কি। হ্যাঁ হিট করে। তো এই বিষয়গুলো ছিল আর কি ওখানে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, দুজন মানুষের কথা, এই জন্য আমি একটু এই দুজনের কাছে একটু পরে আসছিলাম। এই সিনেমার কাহিনী, এই সিনেমার বিদেশে যাওয়া, এই সিনেমার পুরস্কার পাওয়া, সব কিছু আমরা দুজন মানুষের সোশ্যাল মিডিয়া থেকে দুর্দান্তভাবে জেনেছি। সকল সময়ে সকল তথ্য, সবশেষ তথ্যগুলো হালনাগাদ হয়েছে দুজন মানুষের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এমনভাবে প্রমোশন করেছেন এবং পুরো বাংলাদেশ তাকিয়েছিল তাদের কাছে। এবং আমি দেখছিলাম কতক্ষণ পরপরই, বিশেষ করে তাদের সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস, তার কিছুক্ষণ পরেই অনলাইন পত্রিকাগুলোতে বা বিভিন্ন ন্যাশনাল পত্রিকাগুলোতে হচ্ছে নিউজ হচ্ছে, মানে কিভাবে কানেক্ট করছে এবং সেটা প্রমোশনাল ওয়েতে। এবং আমি সেখানে কয়েকটা বিষয়ের কথা আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। বিশেষ করে যখন চলচ্চিত্রের যেই পুরস্কারের যে অ্যানাউন্সমেন্টটা হলো, সেটার ভিডিওটা আপনারা দিয়েছিলেন, কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা পাননি, সে কথাও খুব আক্ষেপ নিয়ে লিখেছেন। হোটেল থেকে ভেন্যু পর্যন্ত হেঁটে যাওয়ার অভিজ্ঞতা আপনারা দুর্দান্তভাবে বর্ণনা করেছেন। আমি এবং একই সাথে ইউরোপে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার যে প্রয়াসটা, বিশেষ করে পোশাকের মাধ্যমে, বাঙালি পোশাকের মাধ্যমে, সে কথা আপনারা লিখেছেন। আমি দুজনের কাছ থেকেই সেই গল্পগুলো ছোট ছোট করে শুনতে চাইবো। মমো আগে। অলরেডি আমরা বলেছি, এটা একটা খুব আনন্দের ব্যাপার যখন বাংলাদেশকে নিয়ে বিদেশে যাওয়া যায়। আপনার যেমন গর্বে বুকটা অনেক বড় হয়ে যায়, আমি সেই সিনেমার সরাসরি অংশীদার, তো বুঝেন আমার কেমন অনুভূতি হয়। Indeed. সব অনুভূতি সবসময় আসলে বলে প্রকাশ করা যায় না, একদম। কখনো কখনো হয়তো লেখায় একটু করে বেরিয়ে আসে। আমি আমার দেশকে নিয়ে ওখানে গিয়েছি, এটা আমার জন্য অনেক সম্মানের, এবং সেই সম্মানটা দর্শক আমাদেরকে সেভাবেই রিসিভ করেছেন, মিডিয়া আমাদেরকে সেই ভালোবাসাটা দিয়েছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞ, এবং ডেফিনেটলি আমার মাস্টার টিমের প্রতি আমি সবার আগে কৃতজ্ঞ। আমি একটু যুক্ত করবো এখানে মমো, যে আপনি সেখানে গিয়ে আপনার মাকেও খুব মনে করেছেন। মাকে তো মনে পড়েই সব সময়, আর দূরে গেলে আরো বেশি মনে পড়ে। কাছে থাকলে আমরা অনেক সময় বলতে পারি না মা তোমাকে কত ভালোবাসি, কিন্তু দূরে গেলে মনে হয় হ্যাঁ, এই যে আমি স্ট্যাটাসে একটা গল্প এতটুকু লিখেছিলেন মায়ের। এতটুকু যে আসতে পেরেছি, এতটুকু মানে পুরোটাই আমার মায়ের জন্য পেরেছি। স্ট্যাটাসের গল্পটা কি বলা যাবে একটু? গল্পটা ছিল নাকি? হ্যাঁ, মায়ের যে উদাহরণ টেনে, যে মা ছোটবেলায়। না, আমার মার চেষ্টা এবং আমার বাবার অনুপ্রেরণা আমাকে এখানে আজকে কথা বলার সুযোগ করে দিয়েছে। তো সেই অনুভূতি আমি সবসময় ক্যারি করি। এটা দেশে থাকলে হয়তো বলা হয় না, বিদেশে গেলে ওই অনুভূতিটা আরও তীব্র হয়ে ওঠে। সেজন্য আমি চেষ্টা করেছি বলার, কৃতজ্ঞতা স্বরূপ আমার বাবা মার প্রতি। ধন্যবাদ, যে দিন শেষে বাংলা মাকেও স্মরণ করেছেন। বাঁধন। আসলে আমাদের মানে আমি যেহেতু আগে রেহানা নিয়ে অনেক ট্রাভেল করেছি, তো ওইটার একটা অভিজ্ঞতা ছিল, কিন্তু আমার সোশ্যাল মিডিয়াতে আসলে আপডেটেড থাকতে ভালো লাগে, এবং আমি হয় না যে আমি জানি আমি কতটুকু আপডেট দিব আসলে, সো ওই জায়গাটা আমি নির্ধারণ করছিলাম। তো পরে মমো আমাকে দিয়ে ইন্সপায়ার্ড হয়েছে বেসিকলি, কারণ ও সোশ্যাল মিডিয়া থেকে একদম কিন্তু দূরে ছিল লাস্ট কয়েক মাস। তো ও দেখলো যে আপু তো সমানে, আমি ওকে খোঁচাতে থাকতাম যে তুই যে আজকে কাপড়টা পরলি, কালকে তো আরেকটা কাপড় পরে ফেলবি, তো তোর এখনো তো অনেক ছবি দেয়াই হয়। হ্যাঁ, আমি তোর ছবি তো দেয়া হচ্ছে না, তুই দে 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 এরকম করে করে। সো আমি অনেক পুশ করছি, বাট আমার কাছে মনে হয় যে আসলে আমি যখন রেহানা নিয়ে ট্রাভেল করেছি, আমি এই জিনিসটা খেয়াল করেছি। আমি যখন বাংলাদেশে ফেরত আসছি, তখন আমি দেখেছি সবাই আমার যতগুলো লাইভ আমি করেছি, যতগুলো ভিডিও আপলোড করেছি, আমি যা বলেছি, যা করেছি, প্রত্যেকটা জিনিস সবাই ফলো করেছে। তার মানে হচ্ছে যখন আমরা আসলে আমাদের দেশের কিছু একটা নিয়ে বাইরে কোথাও যাই রিপ্রেজেন্ট করতে, মানুষ আসলে দেখার জন্য ওয়েট করে যে আমরা আসলে কি করছি ওখানে। তো ওইটা আমার মাথায় ছিল। আর এমনিতেও আমার খুব মজা লাগে সোশ্যাল মিডিয়া আপডেট থাকতে। সো আমরা যা যা করেছি সারা দিন রাত ওগুলো দিয়েছি, তার কিন্তু কিছু জিনিস আমরা দেই নাই, সেগুলো পরে হয়তো দিব ভাবছিলাম, কিন্তু আজকে বলে ফেলতে পারি। সেটা হচ্ছে যে আমরা যে হোস্টেলটায় ছিলাম সেখানে আগুন লেগে গেল, ভয়াবহ আগুন। আচ্ছা, মানে সেই এক মানে বিশাল কাহিনী, মানে শীতে ঠান্ডা রাতে আমরা আমি খালি পায়ে, মমর চুল ভেজা, আমরা রাস্তায় নেমে, নাসির ভাইও এরকম করে, মানে পুরো সবাই হোস্টেলের আমরা রাস্তায় প্রায় 1-1.5 ঘন্টা আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। আগুন নিভালো, তারপর আমরা ভেতরে গেলাম। সো এরকম পরে সব ঠিক হয়েছে, বাট ওই সিচুয়েশনটা খুব ডেঞ্জারাস ছিল, বিকজ আমাদেরকে সবাইকে বের করে দিয়েছে ওখান থেকে। আর নাসির ভাইয়ের টাকা চুরি হয়েছে হোস্টেল থেকে, সো বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা চুরি হয়েছে। সো আমরা
দেশকে নিয়ে রিপ্রেজেন্ট করতে গেছি ঠিক আছে, কিন্তু ওখানে যে বারবার একটা কথা বলেছি, আমরা তিনজন স্পেশালি বেশি বেশি বলেছি, সেটা হচ্ছে যে আমাদের দেশ অনেক ভালো। সেটা ওয়েদারের জন্য হোক, সেটা আমরা পুলিশ স্টেশনে যখন গিয়েছি তখন যেভাবে আমাদেরকে ট্রিট করা হয়েছে সেইটা হোক, কিংবা হোস্টেলে যেরকম মানে ধরেন যে সেখানে নিরাপত্তাটা কোথায়, সেখানে তো আসলে চুরিটা হলো এতগুলো টাকা। সো কিন্তু তারপরে যখন আমরা অ্যাওয়ার্ডটা পেলাম তখন আমাদের সমস্ত কষ্ট, দুঃখ, রাগ, ক্ষোভ, অভিমান সব চলে গেল আর কি। একটা অভিযোগ করেছিলেন যে কোনো ধরনের সহায়তাই পান নাই, হ্যাঁ। এখান থেকে না পেলেন, এখানে তো দূতাবাস ছিল, দূতাবাসের কেউ কি আপনাদের সহযোগিতা করেছিল বা তাদেরকে ইনফর্ম করেছিলেন সুমন ভাই? হ্যাঁ, জি, আমরা বাংলাদেশ দূতাবাসে জানিয়েছিলাম যখন রটারডামের প্রেস কনফারেন্সটা হলো, অফিসিয়াল ফেস্টিভ্যাল ডিরেক্টর যে প্রেস কনফারেন্সটা করেন, তো তারপরে আমরা দূতাবাসকে জানিয়েছিলাম। তো দূতাবাস আমাদের এই সিলেকশন নিয়ে বেশ কিছু পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা, শুধু পোস্ট করেছে, আর হচ্ছে তাতে বাঙালি কমিউনিটি জেনেছে ওই নেদারল্যান্ডে যারা আছেন। আর এছাড়া আমাদের একবেলা আমরা খেয়েছি ওখানে। সো এটাই আমি বলবো যে অনেকেই সেটা করে না। আমি তো এর আগে আরও গিয়েছি বিভিন্ন ফেস্টিভ্যালে বা বিভিন্ন কনফারেন্সে, তো সেদিক থেকে আমি বলবো যে এই দূতাবাস বেশ অনেক অনেক প্রোঅ্যাক্টিভ ছিল। হ্যাঁ, আচ্ছা, তবে এবার অফিসিয়ালি আমি যদি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে শুধু দূতাবাস না, আমি বলবো যে আমাদের চলচ্চিত্র যে অধিদপ্তর বা যে বিভাগ বা যে মন্ত্রণালয়ে যারা দেখেন, তাদেরকে আমি বলবো যে আগামীতে যখন বাংলাদেশের কোনো ছবি এরকম বড় একটা প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করবে দেশকে, কালচার কিন্তু সফট পাওয়ার এই মডার্ন exactly, যুগে। yes. হ্যাঁ, সো বাংলাদেশের যা কান্ট্রি হিসাবে যে ভিশন, যে টার্গেট, সেটা অ্যাচিভ করতে কালচারের ভূমিকা মানে অনস্বীকার্য। এবং কালচারাল ডিপ্লোমেসি খুবই স্ট্রং। আপনি কোরিয়ার দিকে তাকান, Exactly. কোরিয়া কিভাবে এখন মেইন স্ট্রিমে অপারেট করছে, এবং ওরা কিন্তু ঠিক কালচার দিয়েই মানুষের লিভিং রুমে ঢুকেছে এবং তাদের ইকোনমিও বুম করেছে। সো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে অনেক কাজ করার ভাবার ব্যাপার আছে, আছে। কাজ করার সুযোগ হ্যাঁ, আছে। এবং আরো একটা জায়গায় কাজ করার সুযোগ আছে, যে এটার একটা দিক নির্দেশক হিসেবে কাজ করেছেন নাসিরউদ্দিন খান। কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছেন আপনি। কিসের content? 501 রুম নাম্বার। না, ওই তো আমরা মাস্কাট গিয়েছিলাম। কি হয়েছে ওখানে ওটা আমরা বলেন তো? হ্যাঁ, কি হয়েছিল বলেন? মানে মাস্কাটে আমাদের একটা লম্বা ছিল, ব্রেক ছিল, break ট্রানজিট ছিল প্রায় 20 ঘন্টার। তো আমাদের ডিরেক্টর, আমাদের মাস্টার টিম আমাদের ওই ব্যবস্থা করেছিলেন যে ওখানে থাকার জন্য একটা হোটেলের আর কি। আচ্ছা, তো ওখানে আমরা 6-7 ঘন্টা ছিলাম, একটু ঘুমালাম। তো ওখান থেকে বের হওয়ার সময় আমি আমার রুমের বর্ণনা দিয়ে একটা ভিডিও করেছি, Content বানিয়েছেন। যেটা আমি এমনিতে বিভিন্ন বনে বাজারে গেলেও করেন। যেটা পরে সেটা দেখাই আর কি। সেই কিন্তু আমি কোথায় ছিলাম সেটা এই দেখিয়েছি। ভিডিওটার রিচ কত হয়েছে বা view? আমি এগুলো দেখি নাই, তবে আমি দেখি প্রতিদিন নোটিফিকেশন আসে আর কি। মানে অনেক অনেক নোটিফিকেশন আছে। হ্যাঁ, সেটাই। একটু একটা বিষয়, যে ওখানে তো শুধুমাত্র মাস্টার গিয়েছে এরকম না, আরও তো 2টা সিনেমা গিয়েছে, রোহিত এবং দেলুপি। তাদের কি অবস্থা এবং আপনাদের সহাবস্থান কেমন ছিল আসলে, সেটা যদি একটু মোমো এবং আপনি যদি একটু বলতেন। জি, আমরা আমাদের 3টা ছবি তো ওখানে না, 2টা ছবি ওয়ার্ল্ড প্রিমিয়ার হলো, মাস্টার এবং রোহিত। দুটাই কম্পিটিশনে ছিলাম আমরা ছিলাম বিগ স্ক্রিন কম্পিটিশনে, রোহিত ছিল টাইগার কম্পিটিশনে। আর এছাড়া আপনারা জানেন যে দেলুপি বাংলাদেশে প্রিমিয়ার হয়েছে এবং তারপর তার ইন্টারন্যাশনাল প্রিমিয়ারের জন্য রটারডামে আমন্ত্রিত হয়েছিল বিগ ব্রাইট ফিউচার সেকশনে। সো এটা নন কম্পিটিটিভ একটা সেকশন। তো আমি মজার ঘটনা হচ্ছে যে আমি একটা অন্য ফ্লাইটে ফ্লাই করি আসলে, এবং কোইন্সিডেন্টালি একই ফ্লাইটে আমার আর মেজবাউর রহমান সুমন ভাইয়ের সিট সামনাসামনি পড়েছিল। আচ্ছা, সো আমাদের আগে কখনো দেখা হয়নি, কখনো পরিচয় হয়নি। এটাও আরেকটা দুঃখের বিষয় যে আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক ছোট, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমরা যারা একই ঘরানার কাজ করি সবার সাথে সবার পরিচয় নাই, এবং আমরা সবাই মোটামুটি একটা বিভিন্ন আইল্যান্ডের মতো অপারেট করি। তো যাই হোক, প্লেনে পরিচয় হলো, এবং তারপর অফকোর্স আমরা একে অপরকে আমন্ত্রণ জানালাম আমাদের শোতে, এবং আমরা অ্যাটলিস্ট মাস্টার টিম আমরা ফুল ফোর্সে রোহিতের প্রিমিয়ারে ছিলাম। দিলুপি তো আমার দেশেই দেখা ছিল, সো ওটাও খুবই একটা গর্বের বিষয় ছিল আমাদের জন্য। এবং আমি জানি না, আমার যে ভিক্টোরি স্পিচটা ছিল বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জেতার পর, সেখানে আমি আমার স্পিচের শেষে একটা কথা বলেছি যে বাংলাদেশ ইজ ইন দ্য হাউস অ্যান্ড উই আর হিয়ার টু স্টে।
এক্স্যাক্টলি। যার মূল কথা হচ্ছে যে আমাদের যে ওয়েভটা তৈরি হয়েছে বাংলাদেশের সিনেমার, নতুন একটা বাংলাদেশি নিউ ওয়েভ বলা হচ্ছে, তো এটা মোটামুটি মনে হচ্ছে যে টেকসই হবে এবং মাস্টারের বিজয় সেটাই আমার মনে হয় জানান দিল বিশ্ববাসীকে। একদমই তাই। আমি আপনাদের কাছ থেকে শুনবো, তবে তার আগে একটা জানান দিতে চাই আপনাদেরকে, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে একটা বিরতি নিতে হবে। আপনি থাকুন আমাদের মাস্টারমাইন্ডদের সাথে, যাবেন না কোথাও, অল্প একটু পরে ফিরছি। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন আরই ফেমাসের আয়োজন এক ঝাঁক গুণী মানুষ। আমাদের সাথে যুক্ত রয়েছেন গুণী সারথী, যাদের সাথে আড্ডাটা হচ্ছিল বেশ জম্পেশ। মোমো, আপনার কাছে ছিলাম, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে সেখানে প্রবাসী বাংলাদেশিটা ছিল এবং ডাচরাও ছিল, তাদের অভিব্যক্তিটা কেমন ছিল? নিশ্চয়ই খুবই গরম গরম সরগরম অবস্থা ছিল। আমি যেহেতু দেখিনি, আপনার কথার মাধ্যমে সেই ভিজুয়ালটা করতে চাই। কি কঠিন কাজ। আচ্ছা, যতটুকু আমার মনে হচ্ছে যে প্রবাসী বাঙালিদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ ওনারা আমাদেরকে অনেক মানসিক সাপোর্ট দিয়েছেন এবং যারাই ওখানে আমাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা পুরো টিম কৃতজ্ঞ। আমাদের শোগুলো তো 3টা শোই মানে ওয়ার্কিং ডেতে ছিল, তো ওনাদের জন্য সময় ম্যাচ করে এসে সিনেমা দেখাটা কঠিন ছিল, তারপরও ওনারা এসেছেন। আর যারা বাংলাদেশের বাইরে বিদেশিরা যারা ছিলেন, অনেক দেশের দর্শক ছিলেন, ওনারাও ভীষণভাবে দর্শকরা সিনেমার সাথে কানেক্ট করতে পেরেছেন, সিনেমার গল্পের সাথে, প্রেক্ষাপটের সাথে এবং চরিত্রগুলোর সাথে। সুমিত ভাই যেমন বলছিলেন শুরুতেই, শুধুই প্রধান চরিত্র উপজীব্য করে নয়, চারপাশে প্রধান চরিত্রকে যারা এনহ্যান্স করেছে, চারপাশ থেকে ছোট চরিত্র বলবো না আমি, সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু পার্শ্ব চরিত্রে যারা ছিলেন তাদেরকে পর্যন্ত দর্শক অনেক বেশি কানেক্ট করেছেন ইমোশনালি। দো ওনারা ল্যাঙ্গুয়েজটা আলাদা, সাবটাইটেলের কথা ধরছি না, কিন্তু সাবজেক্টটাই এত গ্লোবাল ছিল। ছোট্ট একটা শহরের বা একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনও বৈশ্বিক হয়ে উঠেছে। সেই জায়গা থেকে দর্শকরা আমাদের সাথে দারুণভাবে কানেক্ট করেছেন। আমি ওটা নাসির ভাই কিছু অ্যাড করতে চান এই জায়গাটাতে? কোনো একটা ইমোশন কোনো দর্শকের? আমাকে নেদারল্যান্ডের একজন, তখন আমি আর মোমো না কি যেন ছিল আমার পাশে, ঠিক মনে নেই, একজন এসে বলল যে উনি হচ্ছেন স্কুল মাস্টার এবং উনি আবার কাউন্সিলরের মেম্বারও কি একটা, তো যার কারণে উনি একটু বেশি কানেক্ট করেছিলেন আর কি গল্প। আমি একটা তোমার সাথে অ্যাড করতে চাই, যেটা হচ্ছে আমার যে চরিত্রটা ছিল সে বেশ সহনশীল। তো ওনারা আমার এই চরিত্র দেখে বেশ অবাক হয়েছেন যে এত কেন সহনশীলতা থাকতে হবে। তো তখন আমার মনে হয়েছে যে বাংলাদেশের মেয়েরা অনেক সহনশীল, তো আমি সেটাই বলেছি। আমাদের দেশের প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যমের রিলস এবং ট্রলের মাধ্যমে কি একটু ধরে নিব যে আপনি বাই এনি চান্স শাবানা? কি বলেন? না, আমরা সিনেমা দেখেছি যে শাবানা খুবই সহনশীল থাকে সবসময় এবং এটা নিয়ে অনেক ট্রল হয়, মিম তৈরি হয়। সো এই জন্য আর কি আমরা অবশ্যই শাবানা প্রতি আমাদের অনেক শ্রদ্ধা তো রয়েছে। না, উনি অবশ্যই ওনার জায়গায় অনেক দারুণ। আমি সেরকম চরিত্র অভিনয় করি। সহনশীলতা আসলে আমাদের দেশের মেয়েদের চরিত্রের মধ্যে আছে, যেটা কিনা ডিরেক্টর গল্পে তুলে ধরতে চেয়েছেন বলে আমার মনে হয়। বেসিক্যালি আমি যদি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে নাসির ভাই প্লে করেছেন যে সেন্ট্রাল বা টাইটুলার রোল মাস্টার, তার সহধর্মিণী হচ্ছেন জাকিয়া বাড়ি মমো, তার নাম হচ্ছে ঝর্ণা ফিল্মে। আর হচ্ছে বাঁধন প্লে করেছেন হচ্ছে ইউএনও চরিত্র। আচ্ছা। সো যখন উপজেলা চেয়ারম্যান ডিসি ছিলেন 420 তো না, আমি চরিত্র পাল্টাই গল্পের প্রয়োজনে, জীবনে না। সো যখন উনি ক্ষমতার চেয়ারে বসেন, যখন পরিষদ অফিসে যান একজন চেয়ারম্যান, তারপর থেকে তো তার বলয়টা আস্তে আস্তে বাড়তে থাকে। সো তার জীবনে ইউএনও আসে এবং ইউএনও আসে বিভিন্ন প্রপোজিশন নিয়ে, আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট বা উন্নয়ন প্রজেক্ট নিয়ে। তো ঝর্ণাকে আমরা দেখি যে সে হচ্ছে আসলে লেন্স, অডিয়েন্সের লেন্স। আচ্ছা। ঝর্ণা প্রত্যক্ষ করে, আমরা দেখতে পাই যে কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে নাসির ভাইয়ের চরিত্রটা। তো আপনারা জানেন যে যে কোনো পলিটিক্যাল ফিল্মে আপনার মূলত অনেক সময় বিগ এপিকনেসটাকে প্রাধান্য দেওয়া হয়। তো আমার ফিল্মে আমি যখন স্ক্রিন রাইটিং করছি, শুরু থেকেই আমার কাছে মনে হয়েছে যে একজন লিডারের বা রাজনৈতিক ব্যক্তিত্বের যে পাবলিক পার্সোনা, যে ফাসাদটা সে তৈরি করে, তার যে পারফরমেন্স,
সেটার পেছনের মানুষটা যে তার যে ভালনারেবিলিটি, তার যে ফ্র্যাজিলিটি, সেই জায়গাটা মোর ইন্টারেস্টিং। সো এই যে তার যে ডাইনিং রুমে নিজের ডাইনিং টেবিলে তার ওয়াইফ তাকে আর চিনতে পারছে না, সে একজন পরিবর্তিত মানুষ, এটা আমার কাছে মোর ফ্যাসিনেট করে। সো এই যে ইন্টিমেট এবং এপিক দুইটার একটা মিশেল আসলে মাস্টার, তো সেটা হয়তো মানুষকে কানেক্ট করবে। কানেক্ট করে। আমি এই ক্ষেত্রে অবশ্যই ডিরেক্টরের প্রতি থ্যাঙ্কফুল যে তার ঝর্ণা চরিত্রটা আমাকে অনেক আগ্রহ নিয়ে আমাকে প্লে করার সুযোগ করে দিয়েছেন। আমি ডিরেক্টরের grateful। কাছে আর দুইটা অবশ্যই। গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আমার, তবে নাসিরুদ্দিন ভাই আপনি কি যেন একটা বলছিলেন একজন প্রবাসী দর্শকের কথা। ওইটাই বলছিলাম যে মাস্টারের এখানে মানে মাস্টার গল্পের সাথে উনি নিজেকে বেশ কানেক্ট করেছেন, কারণ উনি একজন স্কুল মাস্টার এবং উনি ওইখানকার লোকাল কাউন্সিলরের একজন মেম্বারও। আচ্ছা, পরে উনি নির্বাচিত হওয়ার পরে এই যে দাবি দেওয়া তোলে সেটার সাথে ওনার ইথিক্যাল গ্রাউন্ডে যে ক্লাসটা হয় সেটা নিয়ে একটি উনিও রিলেট করতে পারছিলেন। এরকম সেটাই বাঁধন কি কিছু অ্যাড করবেন এরকম প্রবাসীদের যেই সাহায্য, সহযোগিতা, উচ্ছ্বাস কি না, দেখেছেন? এইটা আসলে আমি বলবো যে মমু বলেই দিয়েছে যে আসলে আমাদের ওখানে যারা বাংলাদেশি আছেন তারা যেইভাবে আমাদেরকে সাপোর্ট করেছে, সেটা শুধু সিনেমা দেখে না, মানে সিনেমা দেখতে এসেছেন, আমাদের সিনেমাকে পছন্দ করেছেন, সেটা তো আছেই, কিন্তু এমনিতে আমাদের ওখানে একজন ভাই ছিলেন, হুদা ভাই। সো সে আমাদেরকে মানে নিজের ফ্যামিলির মতো করে আসলে সব জায়গায় নিয়ে গেছে, আবার এয়ারপোর্টে ড্রপ করেছে, মানে হয় না মনে হয়েছে যে আমাদেরই আত্মীয় বা খুব কাছের কেউ, কিন্তু ওনার সাথে আমাদের কারোই আগে কোনো পরিচয় ছিল না। তো এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং যেটা আমি যেই কোনো দেশে যাই আমি দেখি যে বাংলাদেশি যখন কেউ পায় ওই আরেক দেশে গিয়ে, তারা আসলে খুবই আন্তরিকতার সাথে আসলে আমাদেরকে গ্রহণ করে। এটা মেবি দেশ থেকে অনেক দূরে থাকে বলে তাদের মধ্যে এই মানে অনুভূতিটা হয়। আর এমনি তো অডিয়েন্সের যে রেসপন্স, মানে আমার কাছে যেটা খুবই ইন্টারেস্টিং লেগেছে যে সবাই এত সিম্পল একটা আমাদের গ্রামের গল্পকে ওরা রিলেট করেছে এবং ওরা বলেছে এটা আসলে সবার স্টোরি। মানে স্টোরিটা ও সুমিত এমনভাবে আসলে গাঁথতে পেরেছে, এমনভাবে অনস্ক্রিন প্রেজেন্ট করতে পেরেছে যে সেইটা আসলে প্রত্যেকটা জায়গায় তাদের ইলেকশন, তাদের পলিটিশিয়ান, তাদের লিডাররা সেই জিনিসগুলোর ভেতর দিয়ে যায়, কিংবা তাদের ওখানে প্রশাসনে যারা কাজ করে। হ্যাঁ, এবং সুমিতের কাছে আমি গ্রেটফুল যে ও আমাকে খুবই একটা কমপ্লেক্স ক্যারেক্টার দিয়েছে, যেটা নারী পুরুষ ভেদাভেদে আসলে কিছু আসে যায় না। এটা জাস্ট একটা মানুষ যখন ক্ষমতায় থাকে তখন সে কিভাবে আসলে ক্ষমতার অপব্যবহার করতে পারে সেইটার একটা মানে পোর্ট্রেশন আমার চরিত্রের মাধ্যমে করা হয়েছে। তো যেটা নীতিগতভাবে বা মোরালি এথিক্যালি একদমই আজমেরি হক বাঁধনের সাথে যাবে না, কিন্তু আমার খুব ভালো লেগেছে। এবং সুমিত মানে আমাকে কাস্টিং ডিরেক্টর কাস্ট করে নাই, সুমিত আমাকে সরাসরি ফোন করেছে, ফোন করে বলেছে যে আমি এই ক্যারেক্টারটা আপনাকে চাই, যে আপনি করবেন কিনা। তো আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে এরকম একটা ভালো কাজের সাথে থাকতেই চাই আসলে। বাংলাদেশে একটা পরিবর্তিত পরিস্থিতি চলছে, মূলত হচ্ছে রাজনৈতিক একটা পালাবদল হয়েছে, নানানভাবে সেই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকার একটা ক্ষমতায় নিয়েছে। এবং আপনার কি মনে হয়, একটা আপনার পরামর্শ থাকবে যে এই সরকার ক্ষমতায় নেওয়ার পরে এই সিনেমাটা বিশেষ করে দেখা দরকার তাদেরকে, কোনো না কোনোভাবে এটাও তাদের লাইফস্টাইলের সাথে রিলেট হবে? এটা সুমিত ভালো বলতে পারবে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে কোনো সিনেমা দেখে আদৌ আমাদের দেশের মানুষের কোনো কিছু পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। বাট কারো কারো হয়তো কিছু বোধ জাগ্রত হতে পারে। মানে আমার খুব একটা আশা নাই আসলে যে কিছু পরিবর্তন হবে এই সিনেমা দেখে। আচ্ছা, আমি যেহেতু সিনেমাটা দেখি না এই জন্য একটু এটা সুমিত ভালো করে বলতে পারবে। আমি এখানে আসছি, তার কাছে আমার দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সেটার আগে আমি আপনাকে একটু প্রশ্নটা করি, এই সিনেমায় কি আপনার নায়ক নাই? আমার নায়ক নাই। আমাকে সবাই এই দুঃখে মারা যাবে। আচ্ছা, এখন এই যে আমি আজকে এই সেটে বলে যাচ্ছি যে আমাকে এখন একটা নায়ক আলা না, সুমিতের বাবা যেরকম বলেছে যে ওর একটা প্রেমের সিনেমা বানানো উচিত। আন্টি ওই দিন ছিল, আমাদের একটা গেট টুগেদার হয়েছে, এর মধ্যে খুবই ইন্টারেস্টিং, সুমিত সবাইকে ডেকেছে। তো ওইখানে আন্টি বলেছে যে আঙ্কেলের ওর কাছে হচ্ছে যে তুমি একটা প্রেমের সিনেমা বানাও, মানে কঠিন কঠিন সিনেমা তো বানাচ্ছ, সো আমার একটা হচ্ছে হিরো সহ সিনেমা লাগবে, তোমার একটা প্রেমের সিনেমা লাগবে সুমিত। এবার কি ম্যাচ করে নিতে চাচ্ছ এখানেই? হ্যাঁ হ্যাঁ প্লিজ। আচ্ছা, আবার যে কঠিন প্রশ্নটা সেটা হচ্ছে কি, আপনার নিজেকে কি বাই এনি চান্স পাওয়ারফুল মনে হচ্ছে কিনা? কোন স্টেজে এক্স্যাক্টলি, আমি এই প্রশ্নটা এক্সপেক্ট করছিলাম। স্টেজটা এক্সপ্লেন করবার ক্ষেত্রে আমি কয়েকটা নাম বলি, তাহলে আপনি মনে করতে পারবেন। ছোটবেলায় শক্তিমান দেখেছেন?
শক্তিমান, সো এরকম। সো আমি কয়েকটা নাম বললে মনে হয় এটা অ্যাটাচমেন্টটা বাড়বে। লুৎফর রহমান জর্জ, ফজলুর রহমান বাবু, নাসিরুদ্দিন খান, জাকিয়া বাড়ি মমো, আজমিরি হক বাঁধন, এরা প্রত্যেকটা মানুষ এক একজন ইনস্টিটিউশন। বিশেষ করে আমাদের দেশের এই যদি অভিনয়ের জগতের কথাটা বলি, এবং তারা এত বেশি পাওয়ারফুল, আপনি এই সব মানুষগুলোকে একত্রিত করেছেন। সো এখন উত্তরটা দেন। উনি পাওয়ার হাউস। সবচেয়ে মানে অদ্ভুত লেগেছে আমার কাছে, যেমন আমি এর আগে নোনা জলের কাব্য করেছি, সেটা আমার ফার্স্ট ফিচার ছিল। মাস্টারটা আমার দ্বিতীয় প্রয়াস, দ্বিতীয় ফিচার লেন্থ ফিল্ম। তো 122 মিনিটের। হ্যাঁ, তো সেই অর্থে কিন্তু আমিও একজন নবীন ডিরেক্টরই বলা যায়। কিন্তু এই যে 6-7 জন মানুষের কথা বললেন, এছাড়াও শরীফ সিরাজ, জি জি, আমিনুর রহমান মুকুল, মাহমুদ আলম, সেন্টু, তামান্না, প্রত্যেকেই এই ছবিতে যে যুক্ত হয়েছেন, প্রথমত তাদের মেধার কারণে এবং রোলগুলা তারা ক্যারি করতে পারবেন সেজন্য। এবং তারপর যখন তাদেরকে পেয়েছি আমি অন সেট, মনে হয়েছে যে প্রত্যেকে খুবই মাটির মানুষ। আপনি যে বললেন যে এক একজন ইনস্টিটিউশন বা পাওয়ার হাউস, তারা কেউই মানে কোনো ইগো নিয়ে সেটে আসেন না। এবং একজন নবীন, আমার অংশটা একটু কম হয়ে গেল না, স্ক্রিন প্রেজেন্সটা। আমি একটা সিনিয়র আর্টিস্ট, সো এখানে সবাই অনেক বেশি দাবিদার এবং সবাই তার কাজের কারণেই প্রশংসিত আমাদের কাছে। কিন্তু অদ্ভুতভাবেই মানে প্রত্যেককে আমার খুবই মাটির মানুষ মনে হয়েছে, কেউ কোনো ইগো নিয়ে আসেনি। এবং আরেকটা এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে যাদের নাম বললেন তাছাড়া আর অনেকে নন প্রফেশনাল অ্যাক্টররা কাজ করেছে। সো কেউ যদি ওই আমি একজন ইনস্টিটিউশন এবং আমি একজন পাওয়ার হাউস ওই মেন্টালিটি নিয়ে আসতেন, তাহলে কিন্তু নন অ্যাক্টর বা নন প্রফেশনাল অ্যাক্টররা পারফর্ম করতে পারতেন না। সো ওনারা একেবারেই মনে হয়েছে যে আমরা একটা লেভেল প্লেয়িং গ্রাউন্ডে আছি, সবাই এক, আমরা সবাই এই একটা সিনকে সার্ভ করছি বা এই একটা ফিল্মকে সার্ভ করছি, সেরকম একটা মেন্টালিটি নিয়ে এসেছিলেন। এই যে সেজন্যই আমার মনে হয় যে পারফরমেন্সের দিক থেকে আমরা একটা ভালো একটা জায়গায়, একটা অথেন্টিক জায়গায় আমরা হিট করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। নাসির ভাই, এই সিনেমাটা আসলে রাজনৈতিক নেতাদের, বিশেষ করে কর্মীদের কেন দেখা উচিত? দেখা তো আসলে ওই বাঁধন যেটা বললো অনেক কিছু উচিত, তবে বাঁধন যেরকম আশা হতো আমি অতটুকু আশা হতো না। আমার মনে হয় যে, মনে করেন অনেক মানুষ না, 2-1 মানুষকে আসলে ট্রিগার করতে পারে অনেক কিছুই। সিনেমা তো ওই জন্যই পাওয়ারফুল। তো ওই জন্য দেখা উচিত যে একটা মানুষ তবুও চেষ্টা করে যে মানে তার নৈতিকতার জায়গা থেকে সে যেটা ভালো মনে করছে ওটার দিকে এগিয়ে যাওয়া। এখন সেটা যে পারে না বিভিন্নভাবে, সেইটা মানে আইডেন্টিফাই করার জন্য দেখা উচিত আর কি। তাহলে তারা বুঝতে পারবে যে হ্যাঁ এদিকে মনে হয় ঠেকে, তাহলে এদিকে এভাবে ট্যাকেল দেওয়া যায় চাইলেই। আর দেখে তো হয় না, এটা নিজের মধ্যে থাকতে হয় আসলে, ইচ্ছাটা থাকতে হয়। একদমই, আমাদের একটা দুর্দান্ত ইচ্ছা হয়েছে এটা করতে হবে। এখন আমরা একটা দুর্দান্ত ইচ্ছার কারণে হচ্ছে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, অনেকগুলো গুণী মানুষ আছে আমাদের সাথে। দর্শক স্বাগত আরো একবার, আপনারা দেখছেন আর ইউ ফেমাসের আয়োজন একজন গুণী মানুষ, গুণী সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমার তো খুব আক্ষেপ, মানে আমি এই গল্পটা করে আমার আক্ষেপটা আরো বাড়ছে। আমার এই শোটা আসলেই করা উচিত হয়নি, একদমই নাই। সুমিত ভাই, এটা কবে দেখতে পারবো? গুড কোয়েশ্চেন, সবাই জানতে চাচ্ছে এই প্রশ্নটা। তো একটা ছবির সাধারণত 2টা জার্নি থাকে, একটা লোকাল আর একটা ইন্টারন্যাশনাল। তো এবার আমাদের ডিসিশন হচ্ছে যে ইন্টারন্যাশনাল জার্নি তার নিজের মতো করে খুঁজে নিবে এই ফিল্ম। অন্য অনেক ফেস্টিভ্যালের সাথে কথা হচ্ছে, ডিস্ট্রিবিউটরদের সাথে কথা হচ্ছে। লোকাল যে রিলিজটা, সেটা আমাদের ইচ্ছা এই বছরের মাঝামাঝি নাগাদ। সো আমরা খুব বেশি দেরি করতে চাই না। তবে এটা যেহেতু একটু সিরিয়াস ফিল্ম, টপিকটা সিরিয়াস, থিমসগুলো খুবই একটু ডিপ থট বা গভীরভাবে চিন্তা করার বিষয়। সো এই জন্য আমরা ঈদে ছাড়বো না ছবিটা, এটা ঈদের ছবি না সেই অর্থে। কিন্তু এই ছবিতে আমি বলবো যে এই ছবিতেও কিন্তু প্রেম আছে। হ্যাঁ, এই ছবিতে প্রেম আছে, এই ছবিতে রং আছে, এই ছবিতে ঈদও আছে। হ্যাঁ, জীবন আছে, জীবন প্রবাহমানতা আছে। সেটাই, জহির এবং ঝর্ণার মধ্যে প্রেম আছে। সব প্রেম তো আপনার ধরেন যে মুখ ফুটে মানুষ বলে না। সিরাজের প্রেম আছে, হ্যাঁ, শরীফ সিরাজের। সো খুবই মানে ইন্টারেস্টিং। এটাতে অনেক ঈদের সিনেমা না, কিন্তু
সিনেমাটা জীবনের দিয়েও ঈদ হতে সিনেমা। পারে না? হ্যাঁ হতে পারে। গান আছে না কিছু? হতে পারে। হ্যাঁ গান আছে? গানও আছে আচ্ছা, লোকাল গানও আমাদের আছে? হ্যাঁ, হ্যাঁ, এখানে কি আছে, নায়ক আছে। নায়িকা নাচবে এরকম? না ওরকম না আচ্ছা, তাহলে ওরকম না কি করবে? কেমন গান এটা? সিচুয়েশনাল মানে সিচুয়েশন ডিমান্ড করছে ওরা কি কোনো একটা নির্বাচনী ক্যাম্পেইনে গান গাচ্ছে একসাথে আচ্ছা। সেরকম একটা সিচুয়েশন বা কোনো একটা প্রোগ্রাম দেখতে গিয়েছে সরকারি সেরকম একটা প্রোগ্রামে বাট গান আছে ও একটা যাত্রা গানও তো আছে হ্যাঁ হ্যাঁ আছে আছে বেশ কয়েকটা, 3টা। বেশ জমজমাট হ্যাঁ আক্ষেপটা বাড়াই দিচ্ছে। আমি আক্ষেপ বাড়ানোর সাথে আমি কয়েকটা লাইন পড়ে শোনাই। ভেবেছিলাম অন্য সবাই পুরস্কার পাবে আর আমরা হাতে তালি দেব। সেই হাততালি যখন বাংলাদেশের হয়ে গেল সেটা খুব খুব আনন্দের ছিল। কার লেখা? কার লেখা? বলেন, আপনি বলেন কার লেখা? কবি নীরব। কবি নীরব কেন? না ডেফিনেটলি এটা তো আসলে আমাদের সবার জন্যই ছিল, মানে আমরা খুব কনফিউজ ছিলাম। আমরা 3জন অনেক ঠান্ডা তো তো আমরা চিন্তা করছি যে ওই দিন তার আগে একটা ইনসিডেন্টও হলো সব মিলে। তো ওরা দুজন বলছে কি যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমাদের যাওয়া দরকার নাই, রাতে আমাদের একটা দাওয়াত আছে ওই হুদা ভাইয়ের বাসায়, ওখানে যাব। তো আবার হোটেল মানে আমাদের হোস্টেলে ফেরত চলে যাই। তো আমি বলছি যে হোস্টেলে আবার যাব, আমার টেনশন হচ্ছে যে আমার অত ঠান্ডার প্রিপারেশন নাই, রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। তো আমি ওদেরকে পটাচ্ছি যে না যাওয়ার দরকার নাই, শুধু শুধু এই ঠান্ডার মধ্যে আমরা যাই, একটু হাততালি দিব, মানুষের জন্য হাততালি দিতে হয় মাঝে মধ্যে। তো ওরা বলছে কত দিব মানুষের জন্য হাততালি, আমি থাকি না দিলে অন্য কিছু করিস। আমি যেমন বসে বসে ছবি পোস্ট করতেছিলাম, মানে আমাদের কিন্তু মাথায় কোথায় নাই। বসছিলাম আমরা? এবং আমরা শেষের দিকে বসছি যাতে যেন হচ্ছে বেরোতে সুবিধা হয়। আমরা বের হয়ে যাব একটু পরে, কারণ আমরা কত হাততালি দিব। আর পরের দিন আমাদের আসলে ফ্লাইটও ছিল, তো হ্যাঁ। আমাদের প্যাকিং বাকি ছিল, রাতও হয়ে যাচ্ছিল, আমাদের ওই তো সব প্রিপারেশন মিলে সুমিতও আসছে, সুমিতও আমাদেরকে দেখে আমাদের সাথেই বসছে। হ্যাঁ আমরা নর্মালি সবাই এরকম, আমি ছবি পোস্ট করতেছি, ওরা বসে, সুমিত খুব মনোযোগ দিয়ে দেখতেছে কারণ ও সবচেয়ে ভালো ছেলে। তো তারপরে এরকম দেখতে দেখতে মানে যখন আমাদের অ্যানাউন্স করছে নামটা, মানে আমরা যেইভাবে চিৎকার করছি, মানে এটা কিন্তু আমাদের ফেস্টিভ্যাল ডিরেক্টরও বলছে যে ওরা খুবই মানে মজা পাইছে যে আমরা যেভাবে আসলে সেলিব্রেট করছি আমাদের উইনটা। না ওইটা অনেক অথেন্টিক এবং হ্যাঁ, সোলফুল মানে ছিল, আমরা ওখানে না কোনো বানোয়াট চিৎকার কিছু করছিলাম ছিল এবং না। আমরা সবাই কাঁদতেছিলাম, মানে কি যে অবস্থা, মানে এইটা বলে বোঝানো যাবে না। সো ডেফিনেটলি মানে হাততালিটা যখন বাংলাদেশের জন্য হয়ে গেল তখন তো মনে হলো, এবং মানে আমাদের খুশিতে পুরো অডিয়েন্স আমাদের সাথে কানেক্ট করে ফেললো। মানে অডিয়েন্সও আমার মনে হয় অন্য অ্যাওয়ার্ডগুলোতে এতভাবে আসলে এক্সপ্রেস করে নাই, তাই না সুমিত? আমার কাছে তাই মনে হয়েছে। আমার মনে হয়েছে আমরা যখন অ্যাওয়ার্ড পাইছি তখন ওরা বেশি ক্ল্যাপ না, করছে, কারণ আমরা খুশি বেশি হয়েছে। চিৎকার চেঁচামেচি আমরা এত করছিলাম, চিৎকার হুইসেল করছি এবং দিচ্ছিলাম। আমরা সবচেয়ে বড় অ্যাওয়ার্ডটা জিতেছি, এটাও ঠিক। তো আমরা খুব খুব নাসির ভাই 55তম আসর ছিল এটা, এবং সেই আসরে বাংলাদেশ নামটা উচ্চারিত হয়েছে। লাল সবুজের বাংলাদেশটা আমার আপনার, আমি তো বলি যে দর্শক হিসাবে আমার খুব ভালো লেগেছে। না আপনি সেখানে উপস্থিত ছিলেন, বাঁধন যেমন তার অভিব্যক্তি লিখেছিল, যেটা আমি হয়তো ভাবছিলাম যে অন্যের জন্য তালি দিব, কিন্তু আমি দিন শেষে বাংলাদেশের জন্য তালি দিয়েছি। আপনার অভিব্যক্তিটা কেমন ছিল? এটা তো ভাই, এটা তো আসলে এই অনুভূতিগুলো কোনোভাবে প্রকাশ করা যায় না। মানে যখন আমার দেশের নাম উচ্চারিত হয় বিদেশের অন্য একটা এমন একটা জায়গায়, যেখানে ইউরোপের মতো একটা জায়গায়, তো আমরা আসলে ওই উচ্ছ্বাসটা চিৎকার চেঁচামেচি করেই কাটালাম আর কি। হ্যাঁ, আর আমাদের মধ্যে তো সুমিত এবং সুমিতের ফ্যামিলি খুবই, ওই যে বাঁধন যেটা বলে, খুব ভালো, একটু চুপচাপ, একটু বিনয়ী। সুমিতের ওয়াইফও ছিল, সুমিতের ওয়াইফ খুব তরস্ত, নাসির ভাই আস্তে আস্তে। এখন আমার তো তখন আস্তে আস্তে কোনো কিছু মাথার মধ্যে নাই ভাই, সমানে চিৎকার চেঁচামেচি করে গলা টলা ভেঙে ফেললাম। হ্যাঁ আমাদের 3জনের গলা ভেঙে গেছে, আমরা এত চিৎকার করছি। বাঁধন কিছু অ্যাড করবেন এই ব্যাপারটাতে? যখন লাল আপনিও মানে নাসির ভাই পুরো ট্যুরে বাঁধন আপুকে মমো এবং মমোকে মমকে বাঁধন বাঁধন। এই বলে গেছে। ও আচ্ছা, আমি কি এবার তো আপনাকে বলছি বাঁধন, হ্যাঁ। অসুবিধা না, আমরা মাইন্ড করি না আমরা এগুলো আমাদের নিয়ে। একটা অভ্যাস আছে। এই বড় সমস্যাটা করছেন আপনি। প্রথম হচ্ছে দুইজনই লাক্স চ্যানেলাই সুপারস্টার, এবং এক ব্যাচের। হ্যাঁ মানে এটা তো সেই শুরু থেকে, তখন থেকেই কনফ্লিক্ট হচ্ছে আমার ধারণা, তাই? ও, কি বলবো বলেন? এই লাল সবুজের ব্যাপারটা, যে লাল যখন সবুজকে- বাংলাদেশ নামটা উচ্চারিত হয় তখন- লাল সবুজকে আমি একদম কি বলবো, আক্ষরিক অর্থেই কাপড়ে মনে সবভাবেই তুলে আনার চেষ্টা করেছি, কারণ এটার আনন্দ কোনো কিছুর সাথে মেলানো সম্ভব না। কিভাবে বলবো, অনুভূতি বলা খুব কঠিন। আমার কাছে মনে হয়েছে যে আমার দের যতগুলো চাওয়া পাওয়া, আমাদের
কাজ করার যে অথেন্টিসিটি, আমাদের যে সোলফুল চেষ্টা ছিল এই কাজটার প্রতি প্রত্যেকের জায়গা থেকে, সেই জার্নিটার একটা আলটিমেট গিফট ফ্রম উপরওয়ালা এরকম আমার একটা ফিল হয়েছে। তো সেটা আমরা অনেক কিছু অনেক সময় প্ল্যান করি যেটা হয় না, কিন্তু আমাদের চাইতে অনেক দারুণ প্ল্যান উপর থেকে হয়। আমার গিফটই মনে হয়েছে আপনাদের ব্যাপারটা। তিনজনের কাছে এই প্রশ্নটা, যেটা হচ্ছে যে আপনারা এই সিনেমা নেদারল্যান্ডসের বাইরেও আরও কয়েকটা জায়গা ঘুরেছেন, বিশেষ করে বেলজিয়ামের ব্রাসেলস ঘুরেছেন, ওয়াফেলের শহর বলা হয়, চকলেটের শহর বলা হয়। ছোট করে দুই একটা অভিজ্ঞতা কি বলা যাবে যেটা ওরা খুবই সবাই ইন্টারেস্টিং? ওয়াফেল খেয়েছে, আমি খাইনি। এটা হচ্ছে একটা, আচ্ছা। আমি অনেকগুলো খেয়েছি, হ্যাঁ, ছবিও দেখেছি হ্যাঁ। ওয়াফেল সহ। আমি অনেক খেয়েছি। সেটা আমার একটা ছোট অভিজ্ঞতা বলতে পারি। আমরা একটা চার্চে ঢুকলাম, হ্যাঁ, হ্যাঁ, ওটা বিশাল একটা চার্চ, অনেক হাইট। দরজা দিয়ে ঢুকতে দেখলাম যে এক মহিলা ভিক্ষা করছে। আচ্ছা। আমি মানে এটা কখনো ভাবি নাই আর কি, যে আচ্ছা। এরকম একজন ভিক্ষুক এখানে থাকতে পারে আমাদের দেশের মতো। আবার আরেক জায়গায় গিয়ে দেখলাম ফুটপাতের মধ্যে একটা লোক শুয়ে কাঁপছে, রীতিমতো কাঁপছে সে, মানে এরকম Homeless দৃশ্য একদম। আমি এগুলো আমার মাথায় ছিল না আর কি। না, আমরা আসলে দেশের বাইরে সম্পর্কে অনেক কিছু ভাবি, কিন্তু আমাদের দেশ যে আমাদের জন্য কত ইম্পর্টেন্ট, এবং আমাদের দেশের অনেক সমস্যা থাকার পরেও আমাদের দেশ যে আমাদেরকে কতখানি সাপোর্ট করে বা ভালোবাসে, সেটা বিদেশে গেলে বোঝা যায়। সেটাই। সেটা আমরা প্রতি মুহূর্তে ফিল করেছি এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি। একদমই শেষ দিকে রয়েছে। এটা শেষ প্রশ্ন আপনাদের সবার জন্য, যে দিন শেষে এই যে দেশের কথাটা বললাম, দেশটা আমার, দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটাও হচ্ছে আমার, আপনার, সবার, প্রত্যেকের। ফলে সেই দেশের মানুষের জন্য আপনাদের এই কাজগুলো নানান সময় আমাদেরকে অনুপ্রাণিত করে, একই সাথে আপনাদের কথাগুলো অনুপ্রাণিত করে। যখন বাঁধন বলে, যখন মম বলে, যখন নাসির ভাই কথাগুলো বলেন, তখন মনে হয় যে তাদের তো প্রত্যেকের ফলোয়ার আছে এবং সেটা বিশাল অঙ্কের, এবং তাদের মধ্যে থেকে 5 জনও যদি অনুপ্রাণিত হয়ে খুব ভালো থাকে এবং দেশটাকে ভালো থাকে, সমীকরণটা অনেক বেশি। সুমিত, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। অবশ্যই সিনেমা বানাই দেশের মানুষের জন্য মূলত। নোনা জলের কাব্য, মাস্টার, সামনে আমার আরেকটা ছবির এখন কাজ চলছে, সম্পাদনার কাজ, এক লাইন। এটা নাম হচ্ছে তুফান আইতেছে। আচ্ছা। তো সব ছবি দেশের মানুষের জন্য। আমি চাই যে দেশের মানুষের যে সুখ দুঃখ, তাদের যে রঙিন যে স্বপ্ন, সেগুলোকে তুলে ধরতে চাই আমার সিনেমার রূপালী পর্দায়। সেটাই আমার মোটো। নাসির ভাই। দেশকে, দেশের মানুষের জন্য কি বলবো, আসলে আমার মনে হয় যে আমাদের দেশের মানুষগুলো নিজের প্রতি একটু নিজের দিকে একটু কম তাকায় আর কি, আরেকজনের দিকে বেশি তাকাই আমরা, যার কারণে আসলে আমরা এগুতে গেলেও এগুতে পারি না। okay. তো দেশে এখন নতুন সরকার এসছে, তো আমাদের উচিত সহযোগিতা করে আমাদেরও নিজেকে নিয়ে থাকা। সোজা বাংলা যেটা শুনতে একটু কাজ খারাপ নিয়ে শোনায়, নিজের চরকায় তেল দেওয়া আর কি। নিজের চক্করে বাঁধন। নাসির ভাই যেটা বললো যে নিজেকে ভালোবাসা, নিজেকে সম্মান করতে পারা। যখন একজন মানুষ আসলে নিজের সম্মান এবং মানে নিজেকে নিয়ে সচেতন হবে, তখন সে আরেকজনের বাউন্ডারিটাও বুঝবে। তো তখন আমার মনে হয় যে অনেক কিছু সলভ হয়ে যাবে আমাদের এখনকার যে সিচুয়েশন আর মধ্যে আমরা আছি। মম। আমার বরাবরই মনে হয় বিদেশ মানেই ভালো, এটা ধরে নেওয়ার কিছু নাই। বাংলাদেশ অনেক ভালো বলেই বিদেশে আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করতে পারি এবং আমাদেরকে নিয়ে বাংলাদেশ গর্ব করে। তো সেই জায়গাটা আমরা নিজেরা যদি আরও ফোকাস থাকি, আরও সামনে এগিয়ে যাব। দেশকে ভালোবাসা কাজের মাধ্যমেই আমি করতে চাই। একদমই তাই। ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন, আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে যুক্ত করেছেন। আমাদের অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি, এবং আপনাদের প্রতি অনেক শুভাশিসও রইল। দেখা হবে নিশ্চয়ই আরও কোনো অন্য গল্প নিয়ে। আলোচনাটা জম্পেশ করে আড্ডা দিতে চাই, আরও কন্টিনিউ করতে চাই। দর্শক, 56,000 এই বর্গমাইলের মালিক কিন্তু আপনি, এবং সেই মালিক হওয়াতে আপনার অনেক দায়িত্ব রয়েছে। বিশেষ করে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, যাদের কাজ নিয়ে আলোচনা করলাম, তাদের কাজটা আপনি দেখেন, ভালো হোক খারাপ হোক, সব কাজটা দেখেন এবং মূল্যায়নটা করেন। এই কাজটার মালিকও কিন্তু আপনি, কেননা এটা বাংলাদেশের কাজ। ফলে বাংলাদেশের জন্য প্রতিদিন যা করবেন সবই না বাংলাদেশের ইতিবাচক সমীকরণে যুক্ত হয়, এবং আপনি সেই ইতিবাচকের সমীকরণটা, ব্যাপ্তিটা বাড়াতে পারেন। কেন নয়, এখন থেকেই। এবং এখন থেকেই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আয়োজনে।